বাংলাদেশের ক্রিকেটের হিস্ট্রিতে যেই ঐতিহাসিক বিজয় মুহূর্তগুলো রয়েছে তার ভেতরে কিন্তু একটা সবথেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের আন্ডার-19 যে টিমটা খেলেছিল আকবর আলীর নেতৃত্বে, যারা কিনা বিশ্ব জয় করেছিল। সেই টিমের থেকে কিন্তু ম্যাক্সিমাম প্লেয়াররাই ইন্টারন্যাশনাল টিমে খেলে ফেলেছেন এবং ডিফারেন্ট ফরম্যাটে কিন্তু ডিফারেন্ট প্লেয়ারকে খেলতে দেখা গিয়েছে। তবে তাদের ভেতর থেকে কিন্তু আকবর আলীকে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল টিমে ডেবু করতে তো দেখা যায়নি। কেন সেটা হয়নি? আকবর আলীর প্রতি কি সেটা অন্যায় বা অবিচার করা হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে আলোচনা। তবে একটা কথা কিন্তু বলতে চাই, যেখানে নাকি এখন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের অ্যাবসেন্স এর কারণে বাংলাদেশের স্পেশালি যদি বলি ওডিআই টিমের মিডল অর্ডারে যেই ভ্যাকেন্সিটা তৈরি হয়েছে সেখানে ফিল আপ করার জন্য কি আকবর আলী একজন যোগ্য ব্যাটার কিনা বা যোগ্য অপশন কি হতে পারেন না? কিন্তু তাকে যতই তিনি কিন্তু কন্টিনিউয়াসলি ডোমেস্টিকে সেটা বিপিএল বলেন, সেটা বিসিএল বলেন বা ইভেন এমার্জিং টিমগুলোতে যখন খেলছেন তিনি কিন্তু লিস্ট এ ম্যাচগুলোতে খুবই ভালো পারফর্ম করছেন। তারপরেও তার ডাক আসছে না। এবারে তিনি যেরকম পারফরম্যান্স দেখিয়েছিলেন বিসিএল এ, তারপরে কিন্তু একটা ধারণা করা যাচ্ছিল যে আকবর আলীকে ডাকা হতেও পারে। তবে সিলেক্টরদের চোখে আকবর আলী যেন সবসময় উপেক্ষিত থেকে যাচ্ছেন। কেন সেটা বা কি কারণে হতে পারে বা আকবর আলীর কি আদৌ এই বাংলাদেশ ন্যাশনাল টিমের স্পেশালি যদি বলি ওডিআই স্কোয়াডে জায়গা রয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে আলোচনা। সো উইদাউট ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। বাংলাদেশের ন্যাশনাল টিমে আসলে ডাক পাওয়ার রিকোয়ারমেন্টস কি সেটা কিন্তু একটা অবাক বিস্ময়কর ব্যাপার, কারণ এই বিষয়ে স্পেসিফিক কোনো ক্যাটাগরি বা ক্রাইটেরিয়া থাকে না এবং যে কারণে কিন্তু সিলেক্টরদের যাকে ইচ্ছা তাকে নেন। কেউ ভালো করলেও তাকে নেওয়া হয় না, কেউ খারাপ করলেও যে কারণে বাদ যান তিনি যদি পরবর্তী দিকে কিছু নাও করেন তাও তিনি অটোমেটিক্যালি জাতীয় দলে ডাক পেয়ে যান। কিন্তু আসলে কি জাতীয় দলে ডাক পাওয়ার মানদণ্ডটা এটাই না যে ডোমেস্টিকে যে প্লেয়ারটা ভালো করছে তাকে নিয়ে এসে খেলিয়ে দেখা বা নতুন হিসেবে তাকে সুযোগ দিয়ে দেখা? কিন্তু সেই কালচারটা মনে হয় আমাদের বাংলাদেশের ক্রিকেটে আসলে সেটা হতে দেখা যায় না। এটা দুঃখজনক। তবে যেটা ১ম এ বলছিলাম যে আকবর আলী গত ১০ টা ম্যাচে বা ১০ টা ইনিংসে কত করেছেন, আপনি জানলে অবাক হবেন যে আকবর আলী লাস্ট ১০ টা ইনিংসের ভেতরে কিন্তু ৩ টা ইনিংস রয়েছে 30 প্লাস 30 অ্যারাউন্ড, একটা ইনিংস রয়েছে 40 প্লাস এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ২ টা ইনিংসে কিন্তু তিনি সেঞ্চুরি করেছেন। একটা কিন্তু ছিল সাউথ আফ্রিকা এমার্জিং এর সাথে, যেখানে নাকি তিনি ১৩১ রানের ইনিংস খেলেছিলেন, যেটা কিনা তার লিস্ট এ তেই তার টপ স্কোর। এবং লাস্ট যে বিসিএলটা শেষ হলো সেই বিসিএল এ কিন্তু একটা তিনি নট আউট থেকে দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছিলেন। ৮৭ বলে ১১১ রানে নট আউট ছিলেন তিনি। এই যেই ইনিংস গুলো আমরা দেখতে পেয়েছি, যেই পজিশনে নেমে দেখতে পেয়েছি, স্পেসিফিক্যালি যদি বলি ৬ নম্বরে তাকে ৫ বা ৬ নেমে আকবর আলীকে এরকম ইনিংস গুলো খেলতে দেখা গেছে রিসেন্টলি। আকবর আলীকে কিন্তু অনেক সময়ই আমরা বলে থাকি যে তাকে বা অনেক সময় আমরা দেখে থাকি যে তাকে টি-টোয়েন্টি ব্যাটার বানানোর চেষ্টাটা যেন বিসিবির বেশি। বিসিবির যারা নাকি আ কর্তা ব্যক্তি রয়েছেন, যারা নাকি কোচেসরা রয়েছেন, একটা জায়গায় কি তারা একটু কনফিউজড না? কারণ আকবরের আপনি যদি ব্যাটিং টেকনিকটা ফলো করেন, আকবরের ব্যাটিং অ্যাপ্রোচ বা ব্যাটিং স্টাইলটা যদি আপনি দেখে থাকেন তাহলে কি সেই আকবরকে আপনি কখনো টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে আপনি তাকে কনসিডার করতে পারবেন? আপনি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সিনারিও যদি চিন্তা করে থাকেন, যেকোনো টিমের কথা চিন্তা করে দেখেন, আকবরের মতন প্যাটার্নের ব্যাটারকে, যেমন আমি যদি বলি জো রুটকে কি আপনি কখনো দেখছেন টি-টোয়েন্টি খেলছেন? জো রুট এটার নিজের ডিসিশন ছিল যে টি-টোয়েন্টি তিনি খেলবেন না। কিন্তু তারপরও আমি যদি বলি যে আপনি এইরকম ব্যাটারদেরকে কিন্তু সচরাচর আপনি টি-টোয়েন্টি তে দেখবেন না। আপনি হয় তাদেরকে টেস্টে দেখবেন অথবা ওডিআইতে দেখবেন। আকবরের যে ব্যাটিং ধরনটা, এইটা কখনোই কোনোভাবেই কিন্তু টি-টোয়েন্টির সাথে মানানসই নয়। এর কারণ হচ্ছে আকবরকে আপনি নামাবেন ৫ বা ৬ এ। আকবর কিন্তু স্লগার টাইপের ব্যাটার না। আকবরের ব্যাটিং স্টাইল দেখলেই আপনি বুঝতে পারবেন। আকবরকে কিন্তু আপনি ওইরকম হার্দিক পান্ডিয়া রোলে আপনি আকবরকে পাবেন না। আপনি আকবরের যেই জায়গাটা আকবর খেলে সেখানে আপনি যদি ইংল্যান্ডের ব্যাটার দেখেন, আপনি যদি নিউজিল্যান্ডের অপশনস দেখেন, জিমি নিশাম বা আমি যদি বলি ড্যারেল মিচেল, তারা নিউজিল্যান্ডের হয়ে খেলছেন। ইংল্যান্ডে যেখানে রয়েছেন উইল জ্যাকস, টম ব্যাংটন। আপনি সাউথ আফ্রিকার যদি লাইন-আপের দিকে তাকান সেখানে ডেভিড মিলার রয়েছেন, ট্রিস্টান স্টাবস রয়েছেন। আপনি সেখানে আকবরকে কি টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে দেখেন? আকবর ইজ আ কম্প্যাক্ট মিডল অর্ডার ব্যাটার। আকবর টি-টোয়েন্টি থেকে ওডিআইতে বেশি সুটেবল এবং এই জিনিসটা কেন জানি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরা এটা বুঝতেই পারতেছেন না নাকি বুঝতে চাচ্ছেন না, সেটা কিন্তু আসলে একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার থেকে যায়। আমি যদি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি তাহলে আপনি মুশফিকুর রহিমের ব্যাটিংটা দেখবেন। বছরের পর বছর ধরে মুশফিকুর রহিমের ব্যাটিং যদি দেখে থাকেন তাহলে সেখানে কি দেখবেন? যে মুশফিক এটা কম্প্যাক্ট মিডল অর্ডারের ডিপেন্ডেন্সিটা নিয়ে এসেছিল বাংলাদেশ ক্রিকেট টিমের ভেতরে কিন্তু।
তিনি যেভাবে করে নেমে স্পিন বোলিং এর এগেনস্টে স্ট্রাইক রোটেট করে করে রান বের করে নেওয়া, অড বাউন্ডারি বের করা, শেষের দিকে যখন তিনি সেট হয়ে আছেন তখন শেষের দিকে যখন নাকি 40 ওভার্স এর পরে গিয়ে বা 40 ওভার্স এর অ্যারাউন্ডে এসে যখন তিনি একটু গিয়ার আপ করতে হবে তিনি করতেন। সেই যে খেলাটার একটা ধরন, অবভিয়াসলি মুশফিকের টেকনিক এবং আকবরের টেকনিক সেম না। তবে খেলার প্যাটার্ন কিন্তু সেম অনেকটাই। আপনি যদি দেখেন যে ওডিআই ফরম্যাটে ৩ টা গুরুত্বপূর্ণ পার্ট যেটা নাকি থেকে থাকে। একটা হচ্ছে মিডল ওভারের রোটেশন, একটা হচ্ছে মিডল ওভারের স্টেবিলিটি এবং তার সাথে যদি বলি রান স্কোরিং ক্যাপাবিলিটি। ৩ টা জিনিস যদি আপনার ভেতরে থেকে থাকে তাহলে আপনাকে মিডল অর্ডারে একটা জেনুইন ব্যাটার হিসেবে কিন্তু কনসিডার করা যেতেই পারে। আপনি সেখানে মিডল অর্ডারে কেন এই ভ্যাকেন্সি যেটা তৈরি হয়েছে, এক্সপেরিয়েন্স যে ৩ জন চলে গেছে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ, সেখানে কেন আপনি কনসিডার করছেন না আকবর আলীকে? আকবর আলী কি এই সুযোগটুকু ডিজার্ভ করেন না? 2027 ওয়ার্ল্ড কাপটা মাথায় রেখে আমরা কিন্তু একটা ট্রানজিশনের মধ্যে থেকে যেতেই পারতাম। যদিও কিনা আমাদেরকে ওডিআই ওয়ার্ল্ড কাপের আপনার কোয়ালিফাই করার জন্য কিন্তু র‍্যাংকিং এ ৯ এর ভিতরে থাকতে হবে। এখানে কিন্তু বাংলাদেশ টিমের জন্য একটা চ্যালেঞ্জ থাকবেই। তবে সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য কি আকবর আলীকে স্কোয়াডে নিলে বা আকবর আলীকে খেলালে ওই একটা পজিশনে যদি আপনার ফেইল করতে থাকে এবং ওই একটা পজিশন ফেইল করার কারণে যদি আপনি কোয়ালিফাই করতে না পারেন, টিমে কিন্তু বাকি আরো ১০ জন কি করবে তাহলে? পাকিস্তানের সাথে সিরিজ যদি নাও খেলান, তবে আমরা সামনে কিন্তু আশা করতেই পারি যে সেখানে কিন্তু জিম্বাবুয়ের সাথে সিরিজ রয়েছে, আয়ারল্যান্ডের সাথে সিরিজ রয়েছে, এমনকি নিউজিল্যান্ডের সাথে যে সিরিজটা রয়েছে, আমি আশা করব যে আকবর আলীকে যাতে ওডিআই টিমে নিয়ে তাকে খেলিয়ে আমরা যাতে দেখতে পারি বা দেখা কিন্তু উচিত যে আকবর আলীকে আসলে আমরা ওই জায়গাটাতে ওই ৫ এবং ৬ নাম্বারে আমরা সেটেল ডাউন করতে পারি কি পারি না। এই মিডল অর্ডারে একটা স্টেবিলিটি আনার জন্য এবং লং টার্মে চিন্তা করার জন্য 2027 ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে যদি চিন্তা করি আমরা, প্ল্যান করি আমরা, প্রত্যেকটা দল কিন্তু ইন্ডিয়াকে আমরা দেখতে পেয়েছিলাম 2021 ওয়ার্ল্ড কাপের পর একটা ট্রান্সফরমেশন পিরিয়ডের ভেতর থেকে গিয়েছিল। 2024 ওয়ার্ল্ড কাপের পর থেকে কিন্তু তারা কিন্তু আরো একটা ট্রান্সফরমেশনের ভেতর থেকে গিয়েছিল যখন নাকি তাদের সিনিয়র প্লেয়ার লাইক রোহিত শর্মা বা বিরাট কোহলি রিটায়ারমেন্টে চলে গিয়েছিল। তারপরে তাদের টিমটা কিভাবে করে গুছিয়ে নিয়েছিল যে আজকে 2026 এসে যখন টি-20 ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়া জিতে যায় তখন আপনারা দেখতে পাচ্ছিলেন যে কত সেট অফ নতুন একটা প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু ইন্ডিয়া টিমটা বানানো হয়েছিল। সেই টিমটাকে রেডি করা হয়েছিল লাস্ট ২ টা বছর ধরে। আমরা কেন সেটা পারি না? আমরা কেন সেটা করতে সাহস করতে পারি না? আমরা কেন একটু চেঞ্জেস এর ভেতর থেকে যেতে আমরা ভয় পাই? আকবর আলীকে যদি আমরা এনাফ অপরচুনিটি দেই বা আকবর আলীকে এট লিস্ট যদি নিয়ে এসে ট্রাই করানো যায় বা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি, সেখানে ক্ষতিটা কোথায়? এমন তো না যে আমাদের মিডল অর্ডার খুব ভালো পারফর্ম করছেন। যেইখানে কিনা আকবরকে নেওয়ার কোনো সুযোগই নেই। আমরা মিডল অর্ডার নিয়েই কিন্তু স্ট্রাগল করছি। রেগুলার আমরা মিডল অর্ডার নিয়ে স্ট্রাগল করছি। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলেন, লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলেন, আমাদের ওই মিডল অর্ডারটাই ছিল না। আমরা বাইলেটারাল সিরিজ খেলে যাচ্ছি গত কয়েকটা বছর ধরে, সেখানে আমরা বারবার করে বলছি যে মিডল অর্ডার নেই। সো একটা ভ্যাকেন্সি তো রয়েছে, কারণ এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার লাইক মুশফিক, রিয়াদ এবং সাকিব যখন সেইখানে নেই, তখন কিন্তু এখানের আমাদের একটু ফোকাসটা বেশি দেওয়া দরকার। এবং আকবরের যে রিসেন্ট পারফরম্যান্সেস স্পেশালি লিস্ট এ ফরম্যাট গুলোতে তিনি যেভাবে করে খেলছেন, যেভাবে করে ইনিংসটাকে সাজাচ্ছেন, যেই গেম অ্যাওয়ারনেসটা তিনি শো করেছেন বা যেই অ্যাপ্রোচে তিনি ইনিংসটাকে ক্যারি করছেন, সেখান থেকে কিন্তু আমার কাছে খুবই, খুবই লজিক্যাল মনে হয় যে আকবরকে এই টিমে বা এই ওডিআই স্কোয়াডে নেওয়াটা উচিত ছিল। আপনারা কি সবাই আমার সাথে একমত কিনা? আকবরকে কি ওডিআই টিমে নেওয়া উচিত কিনা? আকবর কি একটা ডিজার্ভ করেন কিনা একটা চান্স এই ওডিআই টিমে খেলার? সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমাকে নতুন দেখছেন তাদের কাছে কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক পেজ। সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।